সো আমাদের টোটাল কোর্সটা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স আমরা শিখবো স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন। অ্যান্ড শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে এমডি আহাদ আলী। আমি এমএসসি কমপ্লিট করেছি অর্গানিক কেমিস্ট্রি থেকে এবং বিএসসি করেছি কেমিস্ট্রি থেকে ইউনিভার্সিটি অফ রাজশাহী। অ্যান্ড আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বায়োইনফরমেটিক্স ল্যাবে এখন পর্যন্ত কর্মরত। এবং আমি হচ্ছে প্যানাসিয়া রিসার্চ সেন্টারের ফাউন্ডার এবং হেড কোঅর্ডিনেটর। আমাদের প্যানাসিয়া রিসার্চ সেন্টারের সাথে এখনো পর্যন্ত যারা কাজ করছেন তাদের মধ্যে আমাদের কো রিসার্চ টিমে হচ্ছে আছেন হুমায়রা শেখ, সিনিয়র রিসার্চার। সে তার বিএসসি কমপ্লিট করেছে রসায়নে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। তারেক মাহমুদ, বিএসসি and এমএসসি from the Department of Chemistry, Rajshahi University. MD Shoel Rana and Pritam Kundu as a junior researcher, student, pharmacy department, RU. So course outline যদি বলি যে ডে 1 কোর্স আউটলাইন, এটা অ্যাকচুয়ালি আমরা পার্ট 1 এবং পার্ট 2 আকারে শিখবো। সো হোপসো যে আমরা পার্ট 1টা কমপ্লিট করতে পারবো উইদিন দ্য টাইম। সো পার্ট 1 এ আমরা ইন্ট্রোডাকশন to computer aided drug design, classification of CAD. CAD is the short form of computer aided drug design, introduction of structure based drug design. ভাঙা ভাঙা আসছে, সরি। এটা কি সবার ক্ষেত্রেই? সবার ক্ষেত্রে কি ভয়েসটা ভেঙে ভেঙে যাচ্ছে? জি, হ্যাঁ হ্যাঁ, ভয়েস শোনা যাচ্ছে না, ভেঙে। Still now? Okay. Just wait a minute. এখন ঠিক আছে। Okay. সো আমরা দেখবো যে হচ্ছে যে SBDD হচ্ছে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন and also about the database and types of database, various type of database. So in session 1 we will discuss about the basic introduction of drug designing. Okay. যেহেতু আমরা ড্রাগ ডিজাইনিং কোর্স নিয়ে কথা বলছি এবং আমরা ড্রাগ ডিজাইন কোর্স করব, সো আমাদেরকে আগে ফার্স্ট জানতে হবে যে হোয়াট ইজ ড্রাগ অ্যাকচুয়ালি, রাইট? So drug is a chemical substance or any other chemical moieties, like it could be legal, both legal and illegal, as well as it is a medication and recreational drugs. Drug can affect the body in many ways, like physically, mentally or emotionally, right? So আমরা এমন কোন সাবস্টেন্সকে ড্রাগ বলতে পারি যেটা খেলে আমাদের শরীরে কোনো পেইন রিমুভ হতে পারে or সামথিং, একটা ডিজিজ চলে যেতে পারে, সেটাকে আমরা আপাতপক্ষে থামিয়ে দিতে পারি বা তার কার্যকারিতাকে নষ্ট করতে পারি। এইরকম কোন একটা সাবস্টেন্স আর এরকম কোন একটা মোয়াইটিসকে আমরা ড্রাগ হিসেবে কনসিডার করি, রাইট? এক্সাম্পল যদি দিই যে অ্যান্টিবায়োটিক্স অর পেইন কিলার অর অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন, আমরা যদি সো ড্রাগ ডিজাইন এন্ড ড্রাগ ডিসকভারি এইটা একটা হচ্ছে হিউজ ফিল্ড এবং এইটা হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি ফার্মাকোলজি ফিল্ডের একটা হচ্ছে অংশ। ইট ইজ দ্য প্রসেস দ্যাট লিডস টু দ্য ডিসকভারি অফ এ নিউ মেডিকেশন। সো ড্রাগ ডিসকভারি মিনস দ্যাট যে নতুনত্ব কোনো একটা ড্রাগ, কোনো একটা মেডিকেশন, কোনো একটা থেরাপিউটিক্স এর নতুনত্ব আনা, সেটা ইনভেন্ট করা, সেটা ডিসকভার করা। সো ড্রাগ ডিসকভারি ইজ দ্য প্রসেস থ্রু হুইচ পটেনশিয়াল new therapeutics entities are identified using a combination of computational, experimental, translational, and clinical model. Right. So, despite advance in biotechnology and understanding the biological system, drug discovery is still lengthy, costly, difficult, and inefficient process with a high attrition. So, আমরা যদি হচ্ছে যে traditional drug discovery or traditional drug design এর কথা কনসিডার করি, this process is very long, lengthy, as well as costly and difficult.
So drug design is the inventive process of finding new medication based on the knowledge of biological target. সো আপনার কাছে যদি কোনো একটা বায়োলজিক্যাল টার্গেট থাকে এবং তার উপর বেস করে যদি কোনো আপনি একটা ড্রাগ ডিজাইন করতে চান, এটা একটা খুবই একটা easy way, easy একটা process. In the most basic sense, drug design involves the design of molecules that are complementary in shape and charge to the molecular target with which they interact and bind. ম্যাক্সিমাম ক্ষেত্রেই ড্রাগ ডিজাইনটা হচ্ছে কোনো একটা মলিকুলের ম্যাচিংটা রিলেটেবল কার সাথে, মলিকুলার টার্গেটের সাথে আর বায়োলজিক্যাল টার্গেটের সাথে, যার সাথে তার বাইন্ডিং হবে, ইন্টারেকশন হবে, হতে পারে এটা সেটাকে সে ইনহেন্স করবে অর ইনহিবিট করবে। ড্রাগ ডিজাইন frequently but not necessarily relies on computer modeling or bioinformatic approach in the big data era. So this type modeling of is sometimes referred as computer-aided drug design. In addition to small molecules or biopharmaceuticals and especially therapeutic antibodies are an increasingly important class of drug and computational methods for improving the affinity, selectivity and stability of these protein-based therapeutics have also gained great advance. এখানে প্রোটিন বেস বলার কারণ কি হচ্ছে? প্রোটিন বেস বলার কারণ হচ্ছে যে আমরা আগে বললাম যে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম ড্রাগ ডিজাইনটা হয় বায়োলজিক্যাল টার্গেটের নলেজের উপরে বেস করে। এন্ড বায়োলজিক্যাল টার্গেটগুলো কারা? বায়োলজিক্যাল টার্গেটগুলো হচ্ছে প্রোটিন। সো এখন বায়োলজিক্যাল যে টার্গেটগুলো আর বায়োমলিকুলার টার্গেট যেটাই আমরা বলি, এই টার্গেটের স্ট্রাকচারাল প্রপার্টিজ, ফাংশনালিটিস এর উপরে ভিত্তি করে যে ড্রাগ ডিজাইনটা করা হয় সেটাকে বলা হয় স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন। এই জন্য বলা হচ্ছে ফাইনালি ড্রাগ ডিজাইন দ্যাট রিলাইজ অন দ্য knowledge of the three-dimensional structure of biomolecular target is known as structure-based drug design. In addition to small molecules, biopharmaceuticals, including peptides and especially therapeutic antibodies, are an increasingly important class of drugs and computational method for improving the affinity, selectivity, and stability of these protein-based therapeutics have also been developed. সো আমরা যদি লাইফ সাইকেলটা দেখি, ট্র্যাডিশনাল ওয়েতে হচ্ছে আমাদের অনেক সময় কি ন্যাচারাল কম্পাউন্ডস অর এনি টাইপ অফ এনিমেলস আমাদের হচ্ছে কি ড্রাগ গুলো আমরা ট্রিট করতাম। সো ওইখান থেকে সিনথেটিক আর ন্যাচারাল কম্পাউন্ডস গুলো আসতো, দেন সেগুলো প্রি ক্লিনিক্যাল একটা ট্রায়াল হতো, দেন ক্লিনিক্যাল ট্রায়াল এন্ড দেন drug. This is the actual way of drug designing. But in modern drug designing, you have to first target selection, then lead identification, and then lead optimization, and then finally you could suggest a drug as a candidate drug. So in target selection process, we have to identify target first, and then we have to verify this target for this disease. And যখন আমরা টার্গেটটা ভেরিফাই করলাম, আইডেন্টিফাই করলাম, দেন আমাদের একটা সেই টার্গেটেড ড্রাগের এগেইনস্টে লিড কালেক্ট করার প্রয়োজন হয়। দেন সেগুলোকে স্ক্রিনিং করার একটা ওয়ে আছে, দেন সেগুলোকে অপটিমাইজ করা, ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিজ গুলা, তারপর হচ্ছে পটেনশিয়ালিটি এগেইনস্ট দিস ডিজিজ, এই সকল কম্বিনেটোরিয়াল প্রসেস গুলা আমরা যদি এক জায়গায় করি এন্ড দেন হচ্ছে আমরা মডার্ন ড্রাগ ডিসকভারিতে স্টেপ গুলা একটু ন্যারো করা যায়। সো আমরা যে ডিজাইন করব মলিকুলগুলা, সেই মলিকুলগুলা কেমন হতে হবে, তাদের প্রপার্টিজ গুলোর মধ্যে অন্যতম প্রপার্টিজ গুলো কেমন হতে পারে, লাইক দিস molecule should be organic small molecules complementary in the shape to the target, oppositely charged to the biomolecular target. So what is the জাস্ট আমি এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা ট্রাই করছি। লাইক হচ্ছে যে অনেক আগে ড্রাগ ডিসকভারির কোন একটা প্রসেস, তখন সেটাকে ড্রাগ ডিসকভারি বলা হতো না। দেখা যাচ্ছে স্পিরিচুয়াল কিছু ও রিলিজিয়াস কিছু পারপোসে আমরা হচ্ছে দেখা যাচ্ছে কোনো শারীরিক অথবা মানসিক ভাবে
কি বলা হতো সেটাকে ঝাড়ফুঁক আর কবিরাজি কিছু, লাইক কোনো প্ল্যান্ট, অ্যানিমেল আর মিনারেলস থেকে আমাদের হচ্ছে ড্রাগ ডিরাইভ করা হতো বা আমরা সেখান থেকে কোনো একটা ট্রিটমেন্ট নিতাম। বাট যখন সময়টা আগাইতে থাকে, ইন দ্য 19th century, the scientific study of drug begins to take shape. Scientists began to isolate the active ingredients from plants and animals. সো যখন মানুষ দেখলো যে ঠিক আছে এইগুলা খেলে তো আমরা কিউরনেস পাচ্ছি, আমাদের সুস্থতা আসছে, তাহলে হয়তো বা এদের ভিতরে কিছু একটা আছে। দ্যাটস ওয়াই সায়েন্টিস্ট আর সায়েন্টিস্ট ফিল ইন্টারেস্ট ইন দিস এরিয়া, রাইট? সো তখন তারা কি করলো, এই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, অ্যাক্টিভ বায়োমলিকুলস বলি আর অ্যাক্টিভ ফাইটোকম্পাউন্ড আর কেমিক্যালস বলি, তারা এগুলা আইসোলেট করা শুরু করলো এবং রিলেটেড সিনথেসিস করা শুরু করলো, রিলেটেড কম্পাউন্ড, নিউ কম্পাউন্ড with desired therapeutic properties. So this lead to the development of many new drugs. ওই সময়ে বেশ কিছু established ড্রাগ আসছে, তাদের মধ্যে অ্যাসপিরিন একটা, মরফিন এন্ড পেনিসিলিন, এগুলো খুবই রিনাউন্ড ড্রাগ। So in the 20th century, যখন আমাদের হচ্ছে যে যুগটা আরেকটু ডেভেলপ হলো, এক্স-রে আসলো, আর হচ্ছে যে কম্পিউটার মডেলিং আসলো, তখন মানুষের কাছে একটা ওয়ে আসলো বায়োলজিক্যাল স্ট্রাকচার এবং তাদের ফাংশনালিটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, কম্পিউটার মডেলিং হেল্প করলো। তখন আমাদের এই ড্রাগ ডেভেলপমেন্ট এরিয়াটা আরো বিস্তারিত ডেভেলপ হওয়া শুরু করলো। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন যাই প্রোটিন আইসোলেশনের, প্রোটিন স্ট্রাকচার গুলো দেখি যে এক্স-রে মেথডে, এক্সআরডি মেথডে কি প্রোটিন স্ট্রাকচার গুলা ডিজাইন করা, রাইট? আমরা যখন আরসিএসবি ডাটাবেস গুলোতে যাব তখন দেখব। So today the drug discovery process is a long and expensive one. It can take up to 15 years and cost billions of dollars to bring a new drug to market. However, the reward can be great, right? So this is the schematic representation of a conventional drug designing system. In conventional drug design system, আমাদের যদি সে প্রোটিন কোন একটা ডিজিজ আইডেন্টিফাই করার পরে, ডিজিজ আইডেন্টিফাই করার পরে প্রোটিন আইসোলেশনের একটা বিষয় থাকে। সে প্রোটিনটা আইসোলেশন করতে দেখা যাচ্ছে কখনো কখনো 2 থেকে 5 বছর সময় লেগে যায়, এবং প্রোটিন আইসোলেশন করার পরে আপনাকে ওই প্রোটিনের এগেইনস্টে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট খুঁজতে হয়, অ্যাক্টিভ ড্রাগ আর ইফেক্টিভ ড্রাগ খুঁজতে হয়। সেটার একটা স্ক্রিনিং টাইম 2 থেকে 5 বছর চলে যায়, এবং সেটা প্রিক্লিনিক্যাল টেস্টিং এর একটা বিষয় আছে, লাইক সাইটোটক্সিসিটি অর আদার্স কিছু স্কেল আপ করার একটা বিষয় আছে। সব মিলায় 1 থেকে 3-4 বছরের একটা বিষয় আছে। দেন ফর্মুলেশনের একটা বিষয়, হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল, এন্ড দেন এফডিএ অ্যাপ্রুভাল, মার্কেটিং, etc. So approximately required time is 10 to 25 years almost. So এটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং একটা বিষয় এবং অনেক টাকা পয়সা খরচের একটা বিষয়, কস্টলি। এন্ড আরো একটা বিষয় হচ্ছে যে এইখানে আমাদের সময়, পরিবেশেরও একটা ক্ষতি হয়। সেটা হচ্ছে যে আমরা অনেক লটস অফ কেমিক্যাল ইউজ করি, দ্যাটস ওয়াই এইটা আমাদের পরিবেশের উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। So what are the limitations of conventional drug designing? And the most important limitation হইতেছে যে animal and human model are used in this conventional drug designing, right? And very costly and time consuming as well. But in computer aided drug design, what do we need? First, identify the disease. Protein isolation help করে genomics, proteomics, okay, biopharmacy, or then আমরা high throughput screening করতে পারি, screening up to 100,000 compounds day for active, okay. Then সেখান থেকে আমরা ভার্চুয়াল স্ক্রিনিং করতে পারি, কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি এখন তো অনেক ইজি করে দিয়েছে মলিকুলার মডেলিং এর জন্য। দেন আমরা ইন সিলিকো আর ইন ভিট্রো টেস্টিং করে, একটা প্রিক্লিনিক্যাল টেস্টিং করে আমরা সেটাকে হচ্ছে একটা ড্রাগ হিসেবে সাজেস্ট করতে পারি যে ইফ ইট ওয়ার্ক দেন we suggest a candidate drug against those diseases. So computer aided drug designing নিয়ে আমরা এখন শুরু করব। যে এইটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে কেমিস্ট্রি আছে, যেখানে ম্যাথমেটিক্স আছে, যেখানে স্ট্যাটিস্টিক্স আছে,
ওকে, যেখানে ফার্মেসি আছে, বায়োকেমিস্ট্রি আছে, জেনেটিক্স আছে। সো এই জন্য এটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি একটা হচ্ছে মেথড। সো it is a it is a multidisciplinary approach that uses computational methods to predict a properties of potential drug. It utilizes a range of computational tools, algorithms, and simulations to predict and analyze the interaction between drug and their target biomolecules. এটা ভ্যালুয়েবল কেন ভ্যালুয়েবল? কারণ হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি টাইম রিডিউস করতেছে, সময় এরপরে রিডিউস দ্য কস্ট, রিডিউস দ্য কেমিক্যাল, ফ্যাসিলিটেট দ্য লিড অপটিমাইজেশন। আপনি হচ্ছে যে কম্পিটিশনালি লিডটাকে অপটিমাইজ করতে পারতেছেন বারবার, তার ইফেক্টিভিটি, তার সিলেক্টিভিটি কি করতে পারতেছেন, ইনক্রিজ করতে পারতেছেন আর ডিক্রিজ করতে পারতেছেন both. So, computer-aided drug design may be used to any of the following stages, like structure or ligand-based drug design, structure-based drug design, or is QSAR optimization or affinity selectivity, lead optimization of other pharmaceutical properties while maintaining affinity. So, in objectives, the primary objective of CAD is screen, optimize, and evaluate the activity of compound against any target. So the advancement in CAD is based on similarity, target identification, structure prediction, binding site and cavity prediction, validation, understanding the protein ligand interaction along with screening a vast set of compounds, grasping the molecular dynamic simulation based on physiological condition, okay, dealing with ADMET properties, estimating biological activity using QSAR, which is required for the lead compounds for better efficacy and selectivity. আমরা আস্তে আস্তে এই যে প্যারাটা দেখতেছেন যে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনিং এ আমরা হচ্ছে স্ট্রাকচার প্রেডিকশন করতে পারি, টার্গেট ভ্যালিডেশন করতে পারি, বাইন্ডিং সাইট আর অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পারি, প্রোটিন লিগ্যান্ডের ইন্টারঅ্যাকশনটা কেমন সেটা আমরা বুঝতে পারি স্ক্রিনিং করে লটস অফ কম্পাউন্ডের সাথে। দেন মলিকুলার ডাইনামিক সিমুলেশনের থেকে আমরা একটা ভার্চুয়াল ফিজিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেইখানে আমাদের লিগ্যান্ড প্রোটিন ইন্টারঅ্যাকশন তা কেমন, তার স্টেবিলিটিটা কেমন এইটা চেক করতে পারি। ওকে, এন্ড ফাইনালি আমরা QSAR অ্যাডমেন্ট প্রপার্টিজ দ্বারা একটা ড্রাগ কম্পাউন্ডের প্রপার্টিজ গুলা, এফিকাসি, সিলেক্টিভিটিটা কতটা বেটার করা যায় সেইটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো এইখানে একটা লিস্ট দেওয়া আছে এস্টাবলিশড ড্রাগের, যারা হচ্ছে যে বেসড অন কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং। আমরা অলসো বলতে পারি যে এটা হচ্ছে যে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং এর সাকসেস, এবং they are all well known drugs in our market. So types, computer aided drug design এর types, একটা টাইপস আপনারা শুনে আসছেন স্ট্রাকচার বেসড, আর একটা টাইপ হচ্ছে লিগ্যান্ড বেসড। In structure based, as I mentioned before that structure based drug designing টা টোটালটাই ডিপেন্ড করতেছে হচ্ছে যে বায়োলজিক্যাল টার্গেট, যে টার্গেটটা নিচ্ছি সেই বায়োলজিক্যাল টার্গেটের 3D স্ট্রাকচারের উপরে। এন্ড লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইনিং টা ডিপেন্ড করে না যে আপনার বায়োলজিক্যাল স্ট্রাকচারের 3D স্ট্রাকচারটা অ্যাভেলেবল কি না, ইট ডিপেন্ডস অন দ্য প্রপার্টিজ অফ লিগ্যান্ড। সো স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনের কথাগুলো এখানে ঘুরে ফিরে একই কথা আসবে, এবং বলা হচ্ছে যে দিস প্রসেস the process involve identifying the molecular structure of a receptor, determining how it interact with ligand, designing a molecule that will bind to the receptor in a specific way to achieve a desired therapeutic effect. একটা বেটার থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য তার শেপটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে, তার ইন্টারেকশনটা কিভাবে আপ করা যেতে পারে। This approach is used to treat a wide range of disease including neurological disorder, cancer, infectious disease like virus. So in structure based drug design আমরা এটা দেখে আসছি যে সেটা বায়োলজিক্যাল টার্গেটের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, এটা obtained through the methods such as NMR or X-ray crystallography. If an experimental structure of a target is not available, it may be possible to create a homology model, right, of the target based on experimental structure of a related protein. আমরা কোন একটা প্রোটিনের 3D স্ট্রাকচার এক্সপেরিমেন্টালি না পেলে সেটা হোমোলজি মডেলিং করতে পারি, প্রেডিক্টেড স্ট্রাকচার যেটাকে বলা হয়, using the structure of biological target candidate drug that are predicted to bind with high affinity and selectivity
to the target may be designed using interactive graphics and the okay. So receptor ligand interaction কেমন হয় স্ট্রাকচার বেস ড্রাগ ডিজাইনে আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে নন একটা স্ট্রাকচার থাকে এন্ড দেন যদি হচ্ছে যে আমরা আমাদের একটা লিগ্যান্ড লাইব্রেরি ক্রিয়েট করি আফটার দ্যাট আমরা যদি ডকিং পারফর্ম করি ডকিং পারফর্ম করার পরে যেটা হয় যে এইরকম একটা কমপ্লেক্স আমরা পাই এবং সেখান থেকে আমরা হচ্ছে দেখতে পারি লিগ্যান্ডটা কি কি টাইপ বাইন্ডিং করছে কিভাবে বাইন্ডিং করছে কোন রেসিডিউর সাথে বাইন্ডিং করছে এবং সেই রেসিডিউগুলো হচ্ছে আদৌ অ্যাক্টিভ সাইড আর বাইন্ডিং ক্যাভিটির মধ্যে পড়ে কিনা সো overall layout হচ্ছে যে structure based drug design identify that disease identification and then potential ligand or drug collection screening for finding drug interaction molecular dynamic simulation for stability or flexibility calculation evaluate pharmacokinetics properties like drug likeness properties টা কি যে কোন একটা মলিকিউলকে আমরা ড্রাগ বলবো বা ড্রাগ বলার আগে তার এমন কিছু প্রপার্টিজ থাকতে হবে যেন সেটাকে আমরা ড্রাগ বলতে পারি লাইক আমরা যদি একটা ছাগলকে ছাগল বলার জন্য ছাগলের কিছু তো ক্রাইটেরিয়া আছে রাইট বা একটা মাছকে মাছ না বলে কেন আমি মুরগি বলছি না তাহলে ওটা একটা ক্রাইটেরিয়া আছে যে এইটা হতে হয় সো লাইক একটা ড্রাগকে ড্রাগেবল বা ড্রাগ লাইক কেন বলছি কারণ আমাদের একটা এস্টাবলিশ প্রপার্টিস আছে যে প্রপার্টিস এর সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারি যে ওকে our drug is druggable or the pharmacokinetics properties satisfied like ADMET or physicochemical or toxicity and what you get from the molecular dynamic simulation or from RMSD slash radius of gyration hydrogen bond binding energy so from binding energy RMSD we can calculate the flexibility of ligand protein bonding or the stability of the complex যে কমপ্লেক্সটা কতটা স্টেবল একটা নির্দিষ্ট সময়ে হিউম্যান এনভায়রনমেন্টে আমরা মলিকুলার ডাইনামিক সিমুলেশন একটা বিস্তারিত লেকচার পাবো সেই লেকচারে দেখবেন সো লিগ্যান্ড প্লাস ড্রাগ ডিজাইনিং নিয়ে খুব একটা বলার কিছু নাই এখানে প্রপার্টিজ পুরোটাই নির্ভর করতেছে যে মলিকুলার সিমিলার স্ট্রাকচার আর মলিকুলার সিমিলারিটি নিয়ে The activity prediction of a compound or set of compound will be done based on similarity or distance to a set of reference ligand with known bioactivity. এইখানে আপনার ligand গুলোর bioactivity known হতে হবে আর to target protein. So একটা ligand এর কি কি ধরনের properties গুলো থাকতে পারে এইখানে কিছুটা দেওয়া আছে সো আমরা QSAR নিয়ে অনেক কথা বলছিলাম QSAR টা কি QSAR হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলতে পারি কম্পিউটেশনাল অ্যানালাইসিস বলতে পারি টু আইডেন্টিফাই দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অর মলিকুলার প্রপার্টিজ অফ এ ড্রাগ তো এখন QSAR কেন করে QSAR কি করে যে কোরিলেটস দ্য মেজারেবল অর ক্যালকুলেবল physical or molecular properties to some specific biological activity in terms of equation একটা ইকুয়েশনের ভিত্তিতে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এবং একটা থিওরিটিক্যাল ভ্যালুগুলোর হচ্ছে সে কি করে কম্প্যারিজন করে সেটা অ্যাক্টিভিটি বা ইনঅ্যাক্টিভিটি আর হচ্ছে এফিকাসি সিলেক্টিভিটি এগুলো আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি so it can be identify the key molecular feature that are reasonable for the biological activity and to understand the molecular mechanism of action of drug this information can be used to design a new drug with improved properties আপনি এখান থেকে একটা ড্রাগের প্রপার্টিজ ইমপ্রুভ প্রপার্টিজ বলা হচ্ছে জন্য to predict the toxicity of a new compound reducing need for animal testing কি ধরনের প্রপার্টিজ গুলো QSAR এই যে এখানে আমরা বললাম যে it can be identified the key molecular feature কি ধরনের molecular feature like molecular weight topological indices log P or partition coefficient electrostatic potentiality polar surface area hydrogen bond donor or acceptor and many other molecular properties have been incorporated into QSAR studies some of these are measurable physical properties such as density ionization energy heat of evaporation heat of hydration molecular weight
boiling point, refractive index, dipole moment, reduction potential, and also homolomo energy, hardness, softness, molar refractivity, and surface etc. সো ডিফারেন্স বিটুইন এই স্লাইডটা আই থিঙ্ক দেখানোর এখানে বেশি কিছু নাই, কারণ স্কিপ করা। এর আগে বলে আসছি যে এরপরেও যে এটা হচ্ছে রিসিপ্টর স্ট্রাকচার নোন হতে হয়, এখানে রিসিপ্টর স্ট্রাকচার ইজ নট নোন, মেকানিজম ইজ নোন। কার মেকানিজমটা নোন? এখানে হচ্ছে যে টার্গেট মলিকুলটা নিচ্ছে আর বায়োলজিক্যাল টার্গেট নিচ্ছে, তার মেকানিজমটা এখানে আমাদের নোন হতে হয়। লিগ্যান্ড এন্ড দেয়ার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস আর নোন। ওকে, লিগ্যান্ড এন্ড দেয়ার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস আর known or unknown. Receptor structure is not known, mechanism is known or unknown. এখানে ligand and their biological activities are known. Okay? So এখানে CAD এর একটা ফ্লো চার্ট হইতেছে কি টার্গেট আইডেন্টিফিকেশন করা হলো। সো আমরা বলছি যে is the 3D structure of target is available? If yes, then we can proceed with the structure based drug design. If no, then আর একটা কোশ্চেন অ্যারাইজ হয় যে হোমোলোগাস কোনো স্ট্রাকচার অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটা স্ট্রাকচারটা প্রেডিক্ট করে আমরা হচ্ছে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনে আসতে পারি, আর যদি না থাকে তাহলে আমরা সেই প্রসেসটা লিগ্যান্ড বেসের দিকে আমরা নিতে পারি। ওকে, এন্ড আমরা এইটাকে জাস্ট ঘিরে দিয়েছি কেন? কারণ হচ্ছে আমাদের টোটাল কোর্সটা হচ্ছে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন রিলেটেড। So what are the advantages of this computer-aided drug designing or structure-based drug design? It's cost-efficient, accuracy and precision, time-consuming, reduce screening, database screening, less manpower is required. And success stories as a potassium ion channel blocker, calcium ion antagonist, T channel blocker যেটাকে বলি আমরা, glyceraldehyde phosphate DH inhibitor যেটা থ্রম্বিন ইনহিবিটর, এটা ডকিং এন্ড ডিনেভো ডিজাইন করা, এটা কম্বিনেটোরিয়াল। সো কোন মডেল বা কোনটা কিসের উপর বেস করে? প্রত্যেকটাই হচ্ছে কি কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং আর কম্পিটিশনাল মেথড, কম্পিটিশনাল অ্যাপ্রোচের উপর ভিত্তি করে। দিস ইজ সাকসেস স্টোরিজ। সো ইয়েস, অফ কোর্স দেয়ার ইজ এ নোবেল প্রাইজ উইনার ইন কম্পিউটার মডেলিং, দ্য ম্যান মাইকেল লেভিট. He got the Nobel Prize in chemistry in 2013. And prize motivation is for the development of multi-scale model for complex chemical system. আপনারা ওনার একটা স্টোরি এবং ব্লগ আছে, ইভেন দো ওনার ফেসবুকে বেশ কিছু ইউটিউবে ওনার বেশ কিছু লেকচার আছে, আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। এন্ড আমাদের অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে এইগুলা কিছু কনফারেন্স অ্যাটেন্ডি পেপার এন্ড পাবলিকেশন। সো ইন সেশন আমরা সেশন 2 তে কনসেপচুয়ালাইজেশনটা দেখব, যে ক্যাড বা কম্পিউটার ড্রাগ ডিজাইনে কি কি প্রসেস বা কি কি স্টেপস গুলা ইনভলভ, আমরা নেক্সট কি কি স্টেপ গুলা শিখতে যাচ্ছি। সো এই ওভারভিউ গুলা দেখে আসছেন, আমরা জাস্ট একটা লেআউট, এইটা আমরা এটা দেখব। সো স্টেপ গুলা আমরা দেখব। ওকে, এই টু জেড স্টেপ, তাদের মধ্যে একটা হচ্ছে যে drug design processটা ফার্স্ট স্টেপ হচ্ছে টার্গেট আইডেন্টিফিকেশন, দেন প্রোটিন প্রিপারেশন, দেন লিগ্যান্ড প্রিপারেশন, and then virtual screening, then molecular docking. Molecular docking is also part of virtual screening. Virtual screening করার জন্য ডিফারেন্ট ওয়ে আছে, লিগ্যান্ড বেস স্ক্রিনিং করা যায়, ডকিং বেস স্ক্রিনিং করা যায়, স্কোর বেস স্ক্রিনিং করা যায়, এন্ড দেন আমরা হচ্ছে অ্যাডমিন অ্যানালাইসিস করতে পারি, ডাইনামিক সিমুলেশন করতে পারি। ডাইনামিক সিমুলেশনের পরে আমরা হচ্ছে এমএমপিবিএস অ্যানালাইসিস, যেটাকে বাইন্ডিং ফ্রি এনার্জি অ্যানালাইসিস বলা হয়, পিসি অ্যানালাইসিস এটসেট্রা। সো টার্গেট আইডেন্টিফিকেশন নিয়ে আমরা যদি কথা বলি, সো টার্গেট আইডেন্টিফিকেশনটা আমরা লিটারেচার রিভিউ করেও করতে পারি আর এক্সপেরিমেন্টালি করতে পারি। Then protein structure study and then compound searching. So target identification, you have to first select the disease, like your disease is cancer, and protein identification, যে এইটার ডিজিজের জন্য কোন প্রোটিন or কোন জিনটা most responsible. Let's say EGFR. So
আমরা টার্গেট আইডেন্টিফাই করে ফেললাম। এখন কম্পাউন্ড সোর্স সম্পর্কে আমাদের জানতে হবে। কম্পাউন্ড সোর্স কুড বি কেমিক্যাল কম্পাউন্ড অর সিনথেটিক কম্পাউন্ড অর ন্যাচারাল কম্পাউন্ড লাইক প্ল্যান্ট বেস, রাইট? সো প্রোটিন স্ট্রাকচার স্টাডি করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে দ্য নেচার অফ দিস প্রোটিন, যে আপনার ওই প্রোটিনটা কেমন, তার নেচার কি, স্ট্রাকচার, যে তার স্ট্রাকচার অ্যাভেলেবল আছে কিনা, থাকলেও তার স্ট্রাকচারে কোনো ইরোর আছে কিনা, জিন কন্টেইনিং চেইন, methods and so on. আমি কম্পাউন্ড সার্চিং এর জন্য বেশ কিছু নাই। প্রোটিন প্রিপারেশনটা দেখবো। প্রোটিন প্রিপারেশনের স্টেপ কি কি স্টেপ আছে? ক্লিন আপ। You have to clean the protein structure because আমরা যখন ক্রিস্টালোগ্রাফির কোনো একটা স্ট্রাকচার নেই, ক্রিস্টালোগ্রাফির স্ট্রাকচারে বিভিন্ন ধরনের incorporated solvent or ligand, heteroatom, other side chain এগুলো থাকে, এই জন্য আমাদেরকে ক্লিন করার একটা প্রয়োজন হয়। দেন অ্যাক্টিভ সাইট প্রেডিকশন আছে, এনার্জি মিনিমাইজেশন। ওই যে ক্লিন করলে, এখন ক্লিন করার পরে এটাকে অপটিমাইজ করতে হবে ফর বেটার ফ্লেক্সিবিলিটি, যেন বাইন্ডিংটা ভালো হয় লিগ্যান্ড গুলোর সাথে। লিগ্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রেও সেম স্টেপ, আপনার 3D স্ট্রাকচার মেক করতে হবে, ফাইল ফরম্যাটিং করতে হবে, একটা নির্দিষ্ট ফাইল ফরম্যাটিং এর বিষয় আছে। এন্ড দেন স্ট্রাকচার অপটিমাইজেশনে এই স্ট্রাকচার গুলোকে অপটিমাইজ করতে হবে ফর বেটার বাইন্ডিং স্কোর। সো ভার্চুয়াল স্ক্রিনিং, আগে বললাম যে লিগ্যান্ড বেস স্ক্রিনিং করা যায়, ডকিং বেস স্ক্রিনিং করা যায়, স্কোর আর ফিচার বেস স্ক্রিনিং করা যায়। সো আমরা ডকিং বেস স্ক্রিনিংটা যদি দেখি, তাহলে ডকিং বেস স্ক্রিনিংটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে মলিকুলার ডকিং, ব্লাইন্ড ডকিং অর সাইট স্পেসিফিক ডকিং। সো সিঙ্গেল লিগ্যান্ড প্রোটিন ডকিং অর মাল্টিপল লিগ্যান্ড প্রোটিন ডকিং দুটাই করা যায়, এবং দুটাই আমাদের কোর্সে দেখানো হবে, প্রবাবলি fourth class or third class. And then admit analysis. Admit A for absorption, then D for distribution, M for metabolism, T for excretion, and T for toxicity. So let's say যে আমরা একটা ড্রাগ কনজিউম করলাম, আমরা ওরালি একটা ড্রাগ নিলাম, সেইটার অ্যাবজর্পশনটা কেমন হতে হবে, বা বডিতে ঢোকার পরে তার বিভিন্ন অর্গানিজমে তার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, অ্যান্ড আফটার ডিস্ট্রিবিউটেড এটার মেটাবলিজমটা কেমন হবে, বা তার মেটাবোলাইট গুলা কতটা টক্সিক হতে পারে, বা তাদের অ্যাক্টিভিটিটা কেমন হতে পারে, হ্যাঁ, প্রোডাক্ট যেটাকে আমরা প্রোডাক্ট বলি। সো এক্সক্রিশন, এবং যেটা অতিরিক্ত থেকে যায় সেই সকল ড্রাগ গুলার রিলিজ সিস্টেমটা কি অ্যাকচুয়ালি। ডাইনামিক সিমুলেশন, যদি ডাইনামিক সিমুলেশন হচ্ছে উইন্ডোজ বেজ আছে, লিনাক্স বেজ হয়, অ্যান্ড ওয়েব সার্ভার বেজ, এইগুলা সিমুলেশন। আমরা সিমুলেশন নিয়ে আমাদের পুরো একটা লেকচার আছে, দেখবেন। যদি বই পড়াশোনা করতে চান, এই দুইটা বই পড়াশোনা করতে পারেন। একটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার সম্পর্কে ভালো মতো জানতে পারবেন, আর একটা হচ্ছে আপনার পুরো মেডিসিনাল কেমিস্ট্রির A to Z অনেক ইনফরমেশনই পাবেন। ওকে, সো I think আমরা হচ্ছে সেশন 3 দেখবো, কম্পিউটার টুলস, কম্পিউটেশনাল টুলস ফর CAD। আমরা কি কি ধরনের ডাটাবেজ এন্ড ড্রয়িং টুলস দেখবো, মলিকুলার মডেলিং এন্ড হোমোলজি মডেলিং এর জন্য কি কি সফটওয়্যার এন্ড টুলস ইউজ করব, এন্ড মলিকুলার ডকুমেন্ট ভিজুয়ালাইজেশন অ্যাজ ওয়েল। এরপরে হচ্ছে অ্যাডমি এন্ড টক্সিসিটি। এরপরে হচ্ছে মলিকুলার ডাইনামিক সিমুলেশন। এই ধরনের সফটওয়্যার গুলো কি কি আছে সেগুলো আমরা দেখবো। সো ডাটাবেজের ক্ষেত্রে যে আমরা এক পাশে ডাটাবেস গুলো রাখছি, আর এক পাশে হচ্ছে ড্রয়িং টুল রাখছি। এই পাশে আমরা বেশ কিছু টাইপ ডাটাবেস আছে, এবং এখানে দুই ধরনের ডাটাবেসই আছে, প্রোটিনের জন্য ডাটাবেস আছে, লিগ্যান্ডের জন্য ডাটাবেস আছে। যেগুলো রেড মার্ক এন্ড বোল্ড করা আছে, ব্ল্যাক এন্ড রেড বোথ, এগুলো হচ্ছে যে খুবই ফেমাস এবং মোস্ট ইউজেবল। আর এই পাশে হচ্ছে যে আমাদের ড্রয়িং টুলের জন্য মোস্টলি ইউজ টুল হচ্ছে কেমড্র, পাইমল, ইউসিএসএফ ক্যামেরা, গস ভিউ। ওকে, এই Marvin Sketch sometimes is most useful. So this is the real interface of protein database or RCSB.
সো এইখানে হচ্ছে এটা হচ্ছে প্রোটিন সার্চ বার, এখানে একটা অ্যাক্সেশন আইডি থাকে, এটা হচ্ছে প্রত্যেকটা প্রোটিনের এরকম একটা অ্যাক্সেশন আইডি থাকে। এরকম একটা অ্যাক্সেশন আইডি দিয়ে আমরা যদি এটাকে পিডিবি আইডি বলা হয়, এখানে সার্চ করি, এরকম বেশ কিছু ইনফরমেশন আসবে এবং এখান থেকে আপনাকে স্টাডি করতে হবে। কি স্টাডি করতে হবে? যে এইটা কি ধরনের জিন এবং কি ধরনের প্রোটিন সেটা আপনি জানেন কিনা। বলছে দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অফ কোভিড-19 মেইন প্রোটিয়েজ ইন কমপ্লেক্স উইথ অ্যান ইনহিবিটর N3। ওকে, ক্লাসিফিকেশনে বলছে এটা একটা ভাইরাল প্রোটিন, মিউটেশন তার হয় নাই এবং এক্সপ্রেশন সিস্টেম হচ্ছে এসেরোগলি BL281 অ্যান্ড মেথড এক্স-রে রিফ্র্যাকশনে এটা হচ্ছে করা হয়েছে এবং রেজলিউশন হচ্ছে 2.16, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আর আর ভ্যালু 0.2 এর উপরে কিনা এইটা। সো রেজলিউশন নিয়ে যদি আমি একটু কথা বলি, রেজলিউশন ভ্যালু যতটা কম হয় ততই ভালো। রেজলিউশন ভ্যালু যতটা কম হবে মানে কি, এইটার লাইক এ পিকচার রেজলিউশন অনেক ভালো হওয়া উচিত, পিকচার রেজলিউশন অনেক ভালো হওয়া উচিত, না হলে আমার ছবিটা ভালো আসবে না, কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছে না, লাইক এইরকম। এখানে রেজলিউশন ভ্যালু যত কম হয় প্রোটিনের স্ট্রাকচার রেজলিউশন তত হাই হয়। সো ভ্যালু যত কম হবে প্রোটিন স্ট্রাকচার রেজলিউশন তত হাই হয়, দ্যাটস ওয়াই। এন্ড এটা হচ্ছে পাবকেম ইন্টারফেস, এটা সার্চ বার, এখানে আপনি যে কোনো ড্রাগ, কেমিক্যাল স্মাইলি অর পাবকেম আইডি দিয়ে সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 116 মিলিয়ন কম্পাউন্ড, আর এখানে 310 মিলিয়ন সাবস্টেন্স আছে, যেখানে 294 মিলিয়ন বায়ো অ্যাক্টিভিটিস আর 40 মিলিয়ন লিটারেচার সাইট করা আছে। সো পাবকেমের এইটা আরেকটা ইন্টারফেস, যেখানে হচ্ছে যে কি কি থাকে, আমরা এখানে 2D স্ট্রাকচার দেখতে পাচ্ছি, 3D স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার, এবং এইটা হচ্ছে তার পাবকেম সিআইডি, কম্পাউন্ড আইডি, যেটা কেমিক্যাল সেফটি, molecular formula, synonyms, molecular weight, and others physicochemical and other properties from here. So the theoretical part is in. If you have any question, you can ask. So আমরা হচ্ছে আজকে দুইটা ডাটাবেজের সাথে পরিচয় হবো, একটা হচ্ছে আরসিএসবি প্রোটিনের জন্য এবং আর একটা হচ্ছে যে ইউনিপোর্ট ডট ওআরজি, একটা হচ্ছে আরসিএসবি ডট ওআরজি আর একটা হচ্ছে ইউনিপোর্ট ডট ওআরজি। সো আরসিএসবি থেকে আমরা হচ্ছে পিডিবি আইডি থাকলে খুব সহজে এখান থেকে আমরা একটা জিন পেতে পারি, প্রোটিন স্ট্রাকচার পেতে পারি, এবং হচ্ছে আমরা যে কোনো প্রোটিন স্ট্রাকচার জিন আমরা হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারি। ওকে, সো লেটস সে যে আমার হচ্ছে ক্যান্সারের জন্য যে প্রোটিনটার কথাই বললাম যে ইজিএফআর হচ্ছে দায়ী, ইজিএফআর জিনটা দায়ী, আমি এটাকে সার্চ করব ইউনিপোর্টে। এন্ড ইউনিপোর্টে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইজিএফআর এপিএমই, ইজিএফআর মাউস, ইজিএফআর হিউম্যান। আমাদের দরকার হিউম্যান, আমরা জানি আমরা ক্যান্সার হিউম্যান, এবং এটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। ইজিএফআর জিন নেম ইজিএফআর, এটা হচ্ছে অর্গানিজম হোমোসেপিয়েন্স এন্ড হোয়াট এভার দিস ওয়ান। সো এটাতে যাব আমরা এই অ্যাক্সেশন আইডিতে, এখান থেকে এসে জাস্ট উই নিড টু ক্লিক অন স্ট্রাকচার জাস্ট দিস ওয়ান। স্ট্রাকচারে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন lots lots of pdb id is here, lots of pdb id is here. You can, so you can directly copy, just copy this, or just type this one accession id in rcsb, or you can go through this link as well. So I just put the right cursor here and click on the right button and then open in a new windows. সো বাট এইখান থেকে নেওয়ার আগে আপনাকে যেটা দেখতে হবে যে রেজলিউশন গুলো কার কম সেটা দেখবেন, রেজলিউশন ভ্যালু কার কম। আমরা যেটা নিছি সেটা মোটামুটি কত নিলাম, 3.30। সো আমরা হচ্ছে 2.50 একটা আছে এটা নেই, বা 2.40 এটা নেই, হ্যাঁ 2.40 এটা নেই। আচ্ছা, ওকে, 2.40 নিলাম যেটা, সেটা হচ্ছে ইজিএফআর কাইনেজ ডোমেইন কমপ্লেক্স উইথ এইটা ইনহিবিটর। এইটা হচ্ছে যে classification, then organism, expression type,
and mutation and method XRD resolution and above 2.2. okay, so আমরা এইখান থেকে জাস্ট এইটা হচ্ছে স্ট্রাকচার এন্ড আরো নিচে আসলে এইটা হচ্ছে এ চেন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর কন্টেইন করছে মলিকুল হিসেবে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর তার নাম এবং তার মিউটেশন নাই, তার জিন নেম যে জিনটা কন্টেইন করছে সেই জিন এ চেনে আছে। কি জিন আছে এ চেনে? ইজিএফআর ইপি ইআর বিবি1, এইটা ইজিএফআর। সো আমাদের ইজিএফআর জিনটা আছে এ চেনে এবং আরো বেশ কিছু চেন আছে, সেখানে বেশ কিছু লিগ্যান্ড এন্ড সলভেন্ট ইনপুট করা আছে। সো আমরা এটা কিভাবে ডাউনলোড করতে পারি? জাস্ট সিম্পলি ক্লিক অন দিস অ্যারো, ডাউনলোড ফাইল এন্ড দেন পিডিবি ফরম্যাট। জাস্ট ডাউনলোড দ্য পিডিবি ফরম্যাট। যখন ক্লিক করব, ক্লিক করার কিছু সময় পরে একটা পিডিবি ফরম্যাট ওপেন হয়ে যাবে। সো এখানে আরেকটা বিষয় আছে নেওয়ার মতো, সেটা হচ্ছে যে যদি দেখাই, সেটা হচ্ছে যে এই যে প্রোটিন স্ট্রাকচারটা এটাকে পাইমলে ওপেন করবেন। পাইমল হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, এটা এডুকেশনাল লাইসেন্স পাওয়া যায় যাদের হচ্ছে যে ইনস্টিটিউশনাল মেইল আছে আর অ্যাফিলিয়েশন মেইল আছে, সেই অ্যাফিলিয়েশন মেইল দিয়ে তারা ইজিলি পাইমলে গিয়ে রেজিস্ট্রেশন করে এডুকেশনাল লাইসেন্সটা পেতে পারেন। দেখেন এইখানে আমার যেটা আছে ফর এডুকেশনাল ইউজ অনলি। সো এইখানে এসে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে চেক করতে হবে যে কোনো মিসিং রেসিডিউ আছে কিনা। মিসিং রেসিডিউ আছে কিনা সেটা দেখার জন্য ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লেতে গিয়ে সিকোয়েন্সে ক্লিক করবেন, সিকোয়েন্স, তাহলে এখানে সিকোয়েন্সটা চলে আসবে। সো এই যে বন্ড ব্রেকিং আছে, বন্ড ব্রেকিং, এই বন্ড ব্রেকিং দ্বারা বোঝাচ্ছে যে এইখানে এবং এইখানে মিসিং রেসিডিউ আছে। 31 এর পরে শুরু হয়েছে 738, আবার এখানে ই এবং এখানে কে, ঠিক আছে? এই যে মিসিং রেসিডিউ আছে, এইটা হচ্ছে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। সো এখন এখানে একটা প্রশ্ন যে রেজুলেশন কম আছে বাট তাদের হচ্ছে মিসিং রেসিডিউ আছে, আবার মিসিং রেসিডিউ নাই বাট রেজুলেশন একটু বেশি কম্পারেটিভলি, লাইক হচ্ছে আপনার কাছে অপশন আছে তিনটা, 1.5, 1.9 আর 2.5। সো দেখা গেল 1.9 এও অনেক মিসিং রেসিডিউ, 1.5 এও অনেক মিসিং রেসিডিউ বাট রেজুলেশন কম, বাট 2 পয়েন্টে গিয়ে বা 2.3 তে গিয়ে আপনি এমন একটা প্রোটিন স্ট্রাকচার পাইলেন যেটার হচ্ছে রেসিডিউ মিসিং নাই, আপনি সেটা নিতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে, ইনফরমেশন গ্যাপ থাকবে না। সো প্রোটিন আইডেন্টিফিকেশনের একটা স্টেপ চলে গেল। এন্ড আরেকটা যদি আমরা দেখি এখানে সার্চ করে পাবকেম, ওকে, পাবকেম ডাটাবেস, পাবকেম ডাটাবেসে যাব। এটা হচ্ছে পাবকেম ডাটাবেস। আমরা পাবকেম ডাটাবেসে স্মাইলি ফরম্যাট আর যে কোনো কম্পাউন্ড আইডি দিতে পারি, আর জিকি ফেস করে কোনো একটা কম্পাউন্ড পেতে পারি। সো আমি যদি নাম বলি কোনো একটা কম্পাউন্ড, সেটার নাম হচ্ছে যে কুয়েরসেট্রিন, ওকে, কুয়েরসেট্রিন। এই একটা কম্পাউন্ড আসছে এইখানে, এইখানে তার নামের নিচে হচ্ছে আন্ডারলাইন হয়ে যায় যে এটা কোয়ারসেটিন। যদি আমি এখানে বলতাম যে হচ্ছে এই নামটা, তাহলে এই নামের নিচে সেই কোয়ারসেটিন হতো। আমি যদি বলতাম থুজিন, তাহলে এখানে হতো। এখানে তার আইইউপ্যাক নেম আছে, তার মলিকুলার ওয়েট আছে, মলিকুলার ফর্মুলা আছে, এটা হচ্ছে তার কম্পাউন্ড সিআইডি। এরপরে হচ্ছে আইসোমারিক স্মাইলি ইঞ্চি এন্ড ইঞ্চি কি আছে। সো হোয়াট আর দ্য আইসোমারিক স্মাইলি ইঞ্চি এন্ড ইঞ্চি কি, রাইট? সো এইগুলা হইতেছে যে কোন একটা কম্পাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট আর লাইক আইডেন্টিটি নাম্বার, যেমন আমাদের এনআইডি নাম্বার আছে বা পাসপোর্ট নাম্বার থাকে, এরকম কিছু। সো আমরা এখন এইখানে যাব, এটা একটু লোড নেবে। আচ্ছা, প্রায় চলে আসছে, হ্যাঁ চলে আসছে। সো অনেক সময় 3D স্ট্রাকচার থাকে না, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে 3D স্ট্রাকচার থাকে, বাট কিছু ক্ষেত্রে 3D স্ট্রাকচার থাকে না। আমাদের এখান থেকে কাজ হচ্ছে 3D স্ট্রাকচারটা ডাউনলোড করা, বাট আপনার আরো বেশ কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে কম্পাউন্ডের আইইউপ্যাক নেম কালেকশন করে রাখতে পারেন ইন ফিউচারের জন্য, আর
Basically you have to collect the smiley, canonical smiley or isomeric smiley for the next analysis of this compound. So আমরা যদি 3D টা শুধু ডাউনলোড করতে চাই, এটা হচ্ছে 3D, এইটা ডাউনলোডে ক্লিক করব SGF, তাহলে এটা 3D SGF টা ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফর্মার 3D কম্পাউন্ড CID এই 25280459459, এই যে কম্পাউন্ড 5, এইটা কম্পাউন্ডটা ডাউনলোড হয়ে গেল। এবং এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, এইভাবে ভিজুয়ালাইজ হয়ে যাবে ডিসকভারি স্টুডিওতে। আমি আপনাদেরকে সফটওয়্যার লিংক দিয়ে দিব আজকে, সফটওয়্যার লিংকে অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা সফটওয়্যারগুলো ওখান থেকে নামাইতে পারবেন সবগুলাই। ওকে, এটা সাদা আসলে Ctrl+G, Ctrl+H প্রেস করবেন, গ্রাফিক্স চলে আসবে, অথবা এখান থেকে ভিউতে গিয়ে ভিউ গ্রাফিক্স আর ভিউ আইআরবি, ঠিক আছে? তাহলে এটা এরকম চলে আসবে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। তো একটা ডাটাবেস দেখালাম। আচ্ছা, কম্পাউন্ডের জন্য আরেকটা ডাটাবেস আছে, সেটা হচ্ছে জিঙ্ক ডাটাবেস। এই প্রথম লিংকটাতে ক্লিক করার পরে এইখানে পাবকেমের মতো ডিরেক্ট সার্চ বার নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে সাবস্টেন্সে ক্লিক করতে হয়। যেহেতু আমরা সাবস্টেন্স নিব, সাবস্টেন্সে ক্লিক করে কোনো একটা কিছু নাম লিখতে হয়। আমি যদি এখানে লিখি মাইরিন লিখে সার্চ করি, আর আপনি এই পাশে চাইলে ড্রও করতে পারেন, আর এখানে আপলোড চুজ ফাইল করতে পারেন সেটার মতো করে। সো মাইরিন, এখানে ক্লিক করার পরে আমরা চারটা মাইরিন দেখতে পাচ্ছি। আমরা প্রথমটায় যদি ক্লিক করি, কত কিছু ইনফরমেশন এখান থেকে পাই, অ্যাভেলেবিলিটি, মলিকুলার ওয়েট, লগ পি, ডাউনলোড। সো এইখান থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোডের 3 কর্নার বাটনে ক্লিক করে SDF, স্মাইলি, CSV, জেসন এগুলা। সো আমরা SDF লাগবে আমাদের, 3D SDF, এই যে এটা হচ্ছে 3D SDF। সো মোটামুটি হচ্ছে যে ওকে, আবার Ctrl+G, Ctrl+H, এন্ড দেন এই সকল কম্পাউন্ড গুলো যেগুলো হচ্ছে পাবকেম থেকে আসে তাদের ক্ষেত্রে গিয়ে কেমিস্ট্রি তে গিয়ে হাইড্রোজেন অ্যাড করে দিতে হয়, দিয়ে এটা সেভ করে দিতে হয়। সো মোটামুটি আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা এই পর্যন্তই রাখার চেষ্টা করছি, কারণ আই থিংক এর বেশি গেলে আস্তে আস্তে যাওয়াটাই ঠিক হবে।